7 বছরের বিবাহিত দম্পতি বিম্ব এবং মোহিত স্বামীর অবহেলায় বিম্ব তার প্রাক্তন প্রেমিকের সাথেই ইন্টিমেট হয় এবং এই কার্য চলাকালীন হঠাৎ কিভাবে যেন মারা যায় বিম্বর প্রেমিক। কিন্তু তারপরে তো এটাই জানবো আজকের মুভিতে। এই মুভিতে টোটাল 4টি ভিন্ন ভিন্ন কাহিনী আছে এবং প্রত্যেকটা কাহিনী মাস্টারপিস। মুভিটি টোটাল 19টি পুরস্কার প্রাপ্ত, সুতরাং মুভির কাহিনী নিয়ে আর কোনো প্রকার সন্দেহই থাকে না। তাহলে চলো দেরি না করে এই অসাধারণ মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। सूरी, ये तेरी माँ है। शांत हो जा यार। কাহিনীর শুরু হয় একটি ছোট্ট বাচ্চাকে দেখানোর মাধ্যমে, যার নাম রাজকুট্টি। রাজকুট্টি দীর্ঘ সময় ধরে তার বাবার ফিরে আসার অপেক্ষায় ছিল। তবে আজ দীর্ঘ প্রতীক্ষার পরে রাজকুট্টির প্রতীক্ষার অবসান ঘটবে, কারণ আজই তার বাবা ফিরে আসবে। তাই সকাল থেকে সে আনন্দে সারা বাড়ি মাথায় করে রেখেছে। যখনই সে দরজায় ঘন্টা বাজার আওয়াজ পায়, বাবা এসেছে ভেবে সে দরজা খুলতে যায়, কিন্তু কখনো দুধওয়ালা আসে তো কখনো আসে প্রতিবেশীরা। বাবা আসার খুশিতে ছেলেটি দরজায় ওয়েলকাম বোর্ড লাগিয়ে রাখে। এদিকে যত বেলা বাড়তে থাকে বাড়িতে লোকজনও ভরে যায়, আর কিছুক্ষণ পরে একটি ট্যাক্সি আসে তাদের বাড়ির সামনে, যেখানে আসে রাজকুট্টির বাবা। কিন্তু এতদিন পরে বাড়ির ছেলেকে কাছ থেকে দেখে সবার চক্ষু চড়ক গাছ, কারণ রাজকুট্টির বাবা নিজেকে পুরুষ থেকে পুরোপুরি একজন মহিলায় পরিণত করে নিয়েছে। পূর্বে রাজকুট্টির বাবার নাম ছিল মনিক্কম, কিন্তু বর্তমানে মেয়েতে পরিণত হওয়ার পরে সে তার নতুন নাম রেখেছে শিল্পা। মনিক্কমকে এমন নারী অবতারে দেখে বাড়ির সকলে খুব রাগ করলেও রাজকুট্টি কিন্তু তার বাবাকে মেনে নেয়। এদিকে তার বউ মনের মধ্যে অনেক রাগ, অভিমান এবং প্রশ্ন নিয়ে তাকিয়ে থাকে স্বামীর দিকে, এবং শিল্পা হঠাৎ করেই তার স্ত্রীর কাছে চেঞ্জ করার জন্য একটি কাপড় চেয়ে বসে। তার বউ তাকে একটি কাপড় দিলে সে তার বউয়ের অনুভূতির কোনো দাম না দিয়ে তার চোখের সামনেই সম্পূর্ণ মেয়েলি বাহারে শাড়ি পরতে শুরু করে দেয়। এত সুন্দরভাবে গুছিয়ে শাড়ি হয়তো মেয়েরাও পরতে পারে না। এই দৃশ্য দেখে অবশেষে তার বউ হাউমাউ করে কেঁদে ওঠে। নিজের স্বামীকে চোখের সামনে এমন রূপে দেখলে যে কোনো মেয়েই পাগল হয়ে যাবার জোগাড়। এতদিন ধরে যে মানুষটিকে সে একজন পরিপূর্ণ পুরুষ ভেবে এসেছে এবং তাদের সন্তান হয়েছে, এবার সেই মানুষটি হঠাৎ করে যদি নিজেকে মহিলা রূপে ধরা দেয়, তাহলে কেমন একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয় সেটা বলার অপেক্ষা রাখে না। তার বউ তখনও নিজেকে বিশ্বাস করে উঠতে পারছিল না। সে বলেই ফেলে, তুমি আমার সাথে মজা করছো তাই না? কিন্তু শিল্পা উত্তরে বলে, আমাকে কেমন লাগছে দেখতে? অর্থাৎ তার বউয়ের প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। কাহিনীর পরবর্তীতে রাজকুট্টি তার বাবাকে নিয়ে অর্থাৎ শিল্পাকে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় যেতে যেতে রাজকুট্টি জিজ্ঞাসা করে, বাবা তুমি পুরুষ নাকি মহিলা? শিল্পা তার সন্তানের উত্তরে বলে, আমি একজন মহিলা। আমি সবসময় একজন মহিলাই হতে চেয়েছিলাম। আমার মেকআপ করতে, মেয়েদের মতো সাজতে ভীষণ ভালো লাগতো। তার এই কথা শুনে রাজকুট্টি বলে, তুমি এতদিন কোথায় ছিলে বাবা, আর সেখানে তুমি কি কাজ করতে? শিল্পা ছেলেকে বলে, আমি মুম্বাইয়ে ছিলাম আর টাকা রোজগারের জন্য লোকেদের সামনে হাততালি বাজিয়ে তাদের থেকে টাকা নিয়ে তাদের আশীর্বাদ করতাম। রাজকুট্টি বলে, সত্যি বাবা? শিল্পা বলে, হ্যাঁ সত্যিই তো, দাঁড়াও তোমায় একবার দেখাই। এই কথা বলে শিল্পা একটি পানের দোকানে গিয়ে হিজড়াদের মতো হাততালি মারে, আর সেই লোকটি তাকে কিছু টাকা দেয়। শিল্পা তাকে আশীর্বাদ করে। এই দৃশ্য দেখে রাজকুট্টি খুব খুশি হয়ে যায়। এবার ছোট্ট রাজকুট্টির শিশু পেলে শিল্পা তাকে টয়লেটে নিয়ে যায়, যেখানে প্যান্টের চেপ লাগাতে গেলে রাজকুট্টির পুরুষাঙ্গ প্যান্টের চেনে আটকে যায়। তো শিল্পা রাজকুট্টিকে সাহায্য করতে এগিয়ে আসে। ঠিক সেই সময় সেখানে একটি পুলিশ চলে আসে। এই দৃশ্য দেখে পুলিশটি ভাবে নিশ্চয়ই শিল্পা বাচ্চাটির সাথে কিছু খারাপ করতে চলেছে, সেই জন্য তাদের থানায় নিয়ে আসা হয়। আর এই থানার এসআই হলো বার্লিন। আর এই বার্লিনের সাথে এই কাহিনীর দ্বিতীয় গল্পের একটা লিঙ্কারিং আছে, যেটা তোমরা মুভির পরবর্তীতে জানতে পারবে। যাই হোক, শিল্পা এখানে বার্লিনকে বলে যে আমি ওই বাচ্চাটির বাবা, কিন্তু বার্লিন আলাদাই এক নজরে শিল্পাকে দেখতে শুরু করে। সে একটি রুমে গিয়ে সমস্ত পুলিশদের রুম থেকে বের করে শিল্পার সাথে ইন্টিমেট হয়। ঘটনা শেষে শিল্পা আর বাচ্চাটিকে সে ছেড়ে দেয়। শিল্পা তার বাচ্চাটিকে নিয়ে চোখের জল ফেলতে ফেলতে স্কুলে যায়, কিন্তু স্কুলেও শিল্পাকে অ্যালাউ করা হয় না।
তার কথা স্কুলে কেউ শোনার প্রয়োজনই মনে করে না। তাকে তাড়িয়ে দেওয়া হয়। এই অপমান সহ্য করতে না পেরে শিল্পা টিকিট কাটার জন্য একটি দোকানে আসে, কারণ সে এই অপমান আর যন্ত্রণা সহ্য করতে পারছে না। সে স্থির করে নেয় যে সে এই শহর ছেড়ে মুম্বাইয়ে চলে যাবে। এরপরে শিল্পা আর রাজকুট্টি সোজা একটি পানের দোকানে এসে দাঁড়ায়। শিল্পা একটি পান মুখে ভরে আপন মনেই গল্প করতে করতে এগিয়ে চলে। কিছুক্ষণ পরে সে অনুভব করে রাজকুট্টি তার সাথে নেই। সে পাগলের মতো তার ছেলেকে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে সেই পানের দোকানে যায়, কিন্তু সেখানেও রাজকুট্টিকে সে পায় না। মরিয়া হয়ে ছেলেকে খুঁজে বের করতে আবারও গিয়ে পৌঁছায় থানায় ছেলের নামে মিসিং ডায়েরি লিখতে। কিন্তু শিল্পার এই অসহায় অবস্থাতেও বার্লিন আবারও শিল্পার সাথে নোংরা ব্যবহার করতে শুরু করে। শিল্পা বলে, স্যার, আমার ছেলে হারিয়ে গেছে, দয়া করে খুঁজে বের করুন। কিন্তু পুলিশটি তার কথায় কোনো গুরুত্বই দেয় না, বরং সে শিল্পাকে আবারও তার সাথে ইন্টিমেট হতে বলে। শিল্পা এবার রেগে গিয়ে বলে, আপনি কি মানুষ? আমার ছেলে হারিয়ে গেছে আর এখনও আপনি নোংরামি করছেন। কিন্তু কথায় আছে, অসময়ে পিঁপড়েও লাথি মারে। এসআই বার্লিন ঠিক তেমনই শিল্পার এই করুণ সময়ে তার ব্যবহার করতে শুরু করে আর তাকে কষিয়ে একটি চড় মেরে দেয়। কিন্তু শিল্পা ভয় না পেয়ে তাকে বলে, আমি আপনাকে খুশি করার জন্য এত কিছু করলাম আর আপনি এই ব্যবহার করছেন। শিল্পার মুখে এই কথা শুনে এসআই বার্লিন বলে, আমাকে ব্ল্যাকমেল করছো? এই কথা বলে সে একটা ডান্ডা তুলে শিল্পাকে মারতে শুরু করে। একবার যে শিল্পার ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর তার আসল রূপ ফিরে আসে। কথায় আছে, হিজড়াদের একই শরীরে নারী এবং পুরুষ দুই রূপ থাকে, যাকে আমরা অর্ধ নারীশ্বর বলি। ঠিক সেই রূপ ধারণ করে শিল্পা ইন্সপেক্টর বার্লিনের ওপরে চড়াও হয়, কিন্তু তাকে কিছু করে না। সবাইকে অবাক করে শুধুমাত্র তার মাথায় হাত রেখে তাকে অভিশাপ দেয় এবং বলে, তুই খুব তাড়াতাড়ি মরবি। ফলস্বরূপ বার্লিনের যে কি পরিণতি আগামীতে হতে চলেছে সেটা তোমরা এই কাহিনীর দ্বিতীয় গল্পতেই দেখতে পাবে। শিল্পা থানা থেকে বেরিয়ে রাজকুট্টিকে বিভিন্ন জায়গায় খোঁজার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে তার ছেলেকে কোথাও পায় না। অবশেষে নিরাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরতেই সে দেখে রাজকুট্টি বাড়িতেই বসে রয়েছে। আমরা জানতে পারি রাজকুট্টি শিল্পার হাতে একটা টিকিট দেখেছিল। সে বুঝে গিয়েছিল তার বাবা তাকে ছেড়ে চলে যাবে, যে কারণে সে অভিমান করে একাই বাড়ি ফিরে এসেছিল। রাজকুট্টি বলে, আমার বাবা যেমনই হোক না কেন, আমি চাই না আমার বাবা আমাকে ছেড়ে চলে যাক। নিজের সন্তানের মুখে এই কথা শুনে শিল্পা নিজের ভুল বুঝতে পারে। সে ঠিক করে সে এই বাড়ি এবং সন্তানকে ছেড়ে কোথাও যাবে না এবং তার পরিবারের মানুষদের সাথেই থাকবে। আর এখানে এই কাহিনীর প্রথম গল্প শেষ হয়। এবার আমরা যাব দ্বিতীয় গল্পে। কাহিনীর শুরুতেই ব্যাকগ্রাউন্ডে একটি ছেলের সাথে একটি মেয়ের ফোন আলাপের কথা ভেসে আসে। ছেলেটি বলে, আমি এক ক্রিমিনালের কাছ থেকে উপায় না পেয়ে অনেকগুলো টাকা ধার করে ফেলেছি। সেই টাকা আমি শোধ করব কি করে, কারণ এখন আমার কাছে একটা টাকাও নেই। ফোনের ওপারে থাকা মেয়েটি হেসে বলে, তুমি আমার কাছে চলে এসো, আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব। মেয়েটি কিসের ইঙ্গিত দিয়ে ছেলেটিকে ডাকছিল সেটা মেয়েটার গদগদ গলার স্বর শুনেই বোঝা যায়। কিছু সময় পরে ছেলেটি সত্যি সত্যিই মেয়েটির কাছে পৌঁছে যায় আর তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। এখানে আমরা জানতে পারি মেয়েটির নাম বিম্ব। এবার উত্তেজনার তুমুল পর্যায়ে হঠাৎ বিম্ব লক্ষ্য করে তার প্রেমিক নড়াচড়া বন্ধ করে দিয়েছে। তাই বিম্ব ছেলেটির বুকে মাথা রাখে এবং আর কান দিয়ে শোনার চেষ্টা করে ছেলেটির হৃদস্পন্দন শোনা যাচ্ছে কিনা। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো ছেলেটির হার্টবিট ততক্ষণে বন্ধ হয়ে গেছে। অর্থাৎ বিম্বর সাথে শারীরিক সম্পর্কের সময় উত্তেজনায় ছেলেটি হার্ট ফেল করে মারা গেছে। এই দৃশ্য দেখে বিম্ব আতঙ্কে কান্না করতে শুরু করে দেয়। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। বিম্ব আসলে বিবাহিত ছিল, কিন্তু তার বিবাহিত জীবন সুন্দর না হওয়ার কারণে সে তার এই প্রাক্তন প্রেমিকের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছিল, যে প্রেমিক এই মুহূর্তে মৃত। এবার কিছু সময় পরে বিম্বর স্বামী মোহিত অফিস থেকে বাড়ি ফিরে আসে। সিঁড়ি দিয়ে ওপরে নিজের ফ্ল্যাটে যাওয়ার সময় তাদের বিল্ডিংয়ের একটি লোক তাকে ডাকে এবং বলে, দাদা, বলছিলাম আমার বাড়িতে কিছু আত্মীয় এসেছে, কিন্তু আমার ফ্ল্যাটটা তো ছোট, তাই ওদের জন্য জায়গা কম পড়ছে। তাই তোমার ফ্ল্যাটে যদি কিছুক্ষণের জন্য ওদের রেস্ট করতে দিতে তাহলে খুব ভালো হতো। এই কথা শুনে মোহিত বলে, আরে কোনো অসুবিধা নেই, তোমার রিলেটিভদের পাঠিয়ে দাও আমার ফ্ল্যাটে।
কিন্তু তার সুন্দরী বউ যে রুমে একখানা কাণ্ড করে বসে আছে সেই বিষয়ে মোহিত কিছুই জানে না। তো মোহিতের কথা মতো নিজের ফ্ল্যাটের আত্মীয়রা মোহিতের ফ্ল্যাটে চলে আসে। মোহিত তাদের জিজ্ঞাসা করে, আপনারা কি কিছু খাবেন? আত্মীয়রা বলে, আরে এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমরা নিচে থেকে খেয়ে এসেছি, সামান্য ঠান্ডা জল হলেই চলবে। এই কথা শুনে মোহিত তাদের ঠান্ডা জল দেওয়ার জন্য ফ্রিজ খুলতে গেলে তার স্ত্রী বিম্ব তাকে ইশারা করে ফ্রিজ খুলতে বারণ করে, কিন্তু মোহিত তার কথা এড়িয়ে যায় আর ফ্রিজ খুলতেই সে আঁতকে ওঠে, কারণ বিম্ব ছেলেটির লাশ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। আদরের বউ যে এমন কীর্তি করে বসে আছে সেটা স্বচক্ষে দেখে মোহিতের মুখের ভাষা হারিয়ে যায়। তবে সে আত্মীয়দের কোনো কিছু বুঝতে দেয় না। মোহিত বিম্বকে রান্নাঘরে টেনে এনে জিজ্ঞাসা করে, কে এই ছেলেটি? বিম্ব বলে, ও আমার কলেজ লাইফের বন্ধু, কলেজে থাকাকালীন আমরা প্রেম করতাম, তবে আমাদের বিয়ে হওয়ার পরে সে আজই প্রথম আমাকে ফোন করে। সে কিছু টাকা ধার করেছিল কোনো এক মাফিয়ার কাছ থেকে, কিন্তু টাকা শোধ দিতে পারছিল না, যে কারণে সে তার টেনশনের কথা আমাকে শুনিয়ে নিজেকে হালকা করার জন্যই এখানে এসেছিল। এতটা গল্প শোনার পরে মোহিত চুপ থাকলেও বিম্ব তারপরে এমন কিছু বলে ওঠে যেটাতে মোহিতের চক্ষু চড়ক গাছ। সে বলে, আর এত বছর পরে আমরা একে অপরকে সামনাসামনি দেখে নিজেদের আবেগ ধরে রাখতে পারি নাই, আর অবশেষে আমরা ইন্টিমেট হই। আর এই শারীরিক সম্পর্ক চলাকালীনই ও কিভাবে জানি মারা যায়। আমি কিন্তু ওকে ইচ্ছা করে মারিনি, ও নিজেই মারা গেছে। মেয়ের সাহস বোঝো, প্রেমিকের সাথে ফুর্তি করার কথা নিজের মুখে স্বামীকে শোনাচ্ছে। যাই হোক, এই পরিস্থিতিতে একজন স্বামীর যা করা উচিত মোহিত তাই করে। সে বিম্বকে অপমান করতে শুরু করে। বিম্ব বলে, আরে তোমাকে চিন্তা করতে হবে না, আমি নিজেই পুলিশের কাছে গিয়ে সবটা জানিয়ে দেব। কিন্তু মোহিতের তো একটা সামাজিক অবস্থান ছিল, এসব জানাজানি হলে তার সম্মান কোথায় যাবে? সে বিম্বকে পুলিশের কাছে যেতে বারণ করে, কারণ পুলিশের কাছে গেলেই জল ঘোলা হবে এবং সবাই জেনে যাবে মোহিতের অনুপস্থিতিতে তার বউ পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করে। এতে তো লোকে মোহিতের পুরুষত্বের ওপরেই হাসাহাসি করবে। সবাই তো এটাই বলবে যে মোহিত নিশ্চয়ই তার বউকে খুশি করতে পারে না, যে কারণে তার বউ অন্য পুরুষকে দিয়ে তার চাহিদা মিটিয়ে নিত। স্ত্রীর তার প্রেমিকের সাথে ফষ্টি নষ্টি করার তুলনায় স্বামীর অক্ষমতা প্রমাণ হওয়া একজন স্বামীর কাছে অনেক বড় লজ্জার। তাই মোহিত সিদ্ধান্ত নেয় যে তারা লাশটিকে কেটে শহরের বিভিন্ন প্রান্তে ফেলে আসবে। যেমন কথা তেমন কাজ, তারা দুইজনেই বসে পড়ে লাশ কাটতে। কিন্তু তারা যেহেতু কোনোদিনও এই কাজ করেনি, সেই জন্য হাজার চেষ্টা করেও তারা সেই লাশটিকে আর কেটে উঠতে পারে না। তাই মোহিত এবার অন্য প্ল্যান করে। তারা লাশটিকে তোষকে মুড়িয়ে উপর থেকে নিচে ফেলে দেয়, আর সবার চোখের আড়ালে সেই তোষক থেকে লাশ বের করে যে গাড়িটি নিয়ে ছেলেটি বিম্বর সাথে দেখা করতে এসেছিল সেই গাড়িতেই লাশটিকে বসিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে বিষয়টা এতটা সহজ ছিল না। পিছন থেকে একটি লোক তাদের গাড়িটি ফলো করতে শুরু করে দেয়। এরপরে মোহিত আর বিম্ব গাড়িটিকে একটি ফাঁকা জায়গায় রেখে সেখান থেকে হেঁটে চলে যেতেই থাকে। আর তাদের নজর পড়ে রাস্তায় লাগানো একটি সিসিটিভি ক্যামেরার ওপরে। তো চটপট বুদ্ধি খাটিয়ে চুপচাপ তারা গাড়িতে উঠে পড়ে এবং সেই গাড়ি নিয়ে রেল লাইনের কাছে চলে আসে। আর এই ফাঁকা জায়গায় এসে মোহিত তার মনের মধ্যে এতক্ষণ ধরে চেপে রাখা রাগ, ক্ষোভ সমস্ত কিছুই বিম্বর ওপরে বের করতে শুরু করে। হাজার হোক, তার একটিই তো বউ, আর সেই বউ কিনা পরপুরুষকে দিয়ে বেড়াচ্ছে। সত্যিই তো, এমন সময় কোনো স্বামী কি তার মাথা ঠিক রাখতে পারে? তাই সে একাই পাগলের মতো বকতে শুরু করে এবং তার মনের সমস্ত রাগ বের করে ফেলে। এদিকে হেলমেট পরা সেই লোকটি তাদের কিন্তু পিছু ছাড়েনি। মোহিত আর বিম্ব এতক্ষণ যা কিছু করেছে, যেখানে যেখানে দাঁড়িয়েছে সেই ছেলেটি সব কিছুর ভিডিও বানিয়ে নিয়েছে। মোহিতের প্ল্যান ছিল বডি সমেত গাড়িটি তারা রেল লাইনের মাঝ বরাবর রেখে দেবে, যাতে ট্রেন এসে গাড়িটি ধাক্কা মারে এবং দুর্ঘটনায় বিম্বর প্রেমিক মারা গেছে এরকম একটা ন্যাচারাল লুক তৈরি করা। আর সেই মতোই তারা গাড়ি রেল লাইনের মাঝ বরাবর রেখে ট্রেনের অপেক্ষা করতে শুরু করে। কিন্তু মোহিত আশেপাশে খোঁজ নিয়ে এসে জানতে পারে ট্রেন আসতে এখনও 2 ঘন্টা সময় লাগবে। তাদের খিদেও পেয়েছিল আর সাথে কোনো টাকাও ছিল না, যে কারণে খাবার কেনার জন্য টাকা তুলতে সেই গাড়ি নিয়ে এই দুইজনে এটিএমের কাছে যায়।
কিন্তু সমস্যা হলো সেদিন এটিএম বন্ধ থাকে। মোহিত এবং বিম্ব সেই বডি সমেত গাড়ি নিয়ে স্টেশনে ফিরে আসে। মোহিত বিম্বর মৃত প্রেমিকের চোখে একটি সানগ্লাস পরিয়ে দেয় এবং ড্রাইভারের সিটে জীবিত ব্যক্তির মতো করে বসিয়ে দেয়। এবার তখনই সেই অজ্ঞাত ব্যক্তি মোহিতের নাম্বারে ফোন করে, আর সেই লোকটি বলে, কেন জানি না মানুষের মনে হয় যে তারা খুন করে চুপচাপ বেঁচে যাবে, কিন্তু সেই সত্যি তারা ঠিকঠাক ধরায় পড়ে যায়। তাই যদি বাঁচতে চাস গাড়িটা রেল লাইন থেকে সরিয়ে নে, আমি একটু পরেই তোদের সামনে আসছি। একই ঝামেলা কি কম ছিল? এবার আরও এক আতঙ্ক বিম্ব এবং মোহিতের সামনে এসে হাজির হয়। যাই হোক, তারা গাড়ি নিয়ে ব্রিজের কাছে যায়, যেখানে লোকটি তাদের সামনে চলে আসে। আর ভয়ে বিম্ব গড়গড় করে সব কিছু বলে দিতে শুরু করে। সে বলে, আসলে ও আমার প্রাক্তন, আর দীর্ঘ সময় পরে আমরা শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার সময় উত্তেজনায় ও মারা গেছে। আমি কিন্তু ওকে খুন করিনি, ও নিজে থেকেই আবেগ সামলাতে না পেরে মারা গেছে। বোঝো ঠেলা। এবার এই কথাটি শুনে পুলিশটি হেসে মাটিতে গড়িয়ে পড়ে। সে বলে, এমনভাবে মিলিত হলে যে প্রেমিক একেবারেই পগারপার হয়ে গেল। বেচারা এমন লজ্জাজনক মরণ পেল যে উপরে কেউ বলতে পারবে না কি কারণে মরে গেছে। কিন্তু যাই হোক, মরেছে তো তোমার সাথে কাণ্ড করার সময়, তাই তুমিই দোষী। আর তোমার স্বামী লাশ গায়েব করতে চেয়েছিল, তাই সেও দোষী। আমাকে তো এবার তোমাদের দুইজনকেই অ্যারেস্ট করতে হবে। কিন্তু বিষয় হলো, তোমাদের অ্যারেস্ট করলে সরকার আমাকে একটি ব্রোঞ্জের মেডেল দেবে, যেটা আমার কোনো কাজের নয়। আমি তোমাদের ছেড়ে দিতে পারি আর তোমাদের সমস্ত ভিডিও ডিলিটও করে দিতে পারি, তবে তার পরিবর্তে আমি কি পাবো? মোহিত বলে, আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি আপনাকে দিয়ে দিতে পারি। কিন্তু পুলিশটি তাতেও রাজি হয় না। সে বিম্বর শরীরের দিকে নিজের চোখ বুলিয়ে নেয়, অর্থাৎ একমাত্র বিম্ব যদি পুলিশটির সাথে ইন্টিমেট হয় তবেই সেই পুলিশ সেই কেস ক্লোজ করে দেবে। কিন্তু বিম্ব তাতে রাজি হয় না, কারণ তার প্রাক্তনের সাথে সে ঘনিষ্ঠ হয়েছিল, কারণ একসময় সে ছেলেটিকে ভালোবেসেছিল, তাই বলে সে সবার সাথে শারীরিক সম্পর্ক করবে নাকি? কিন্তু মোহিত এটা ছাড়া আর কোনো উপায় দেখতে পায় না। মোহিত বিম্বকে বলে, তুমি পুলিশটির কথা মেনে নাও, কিন্তু বিম্ব তাতে রাজি হয় না। তবে এদিকে পুলিশটির ব্ল্যাকমেল এবং স্বামীর রাগী মুখ দেখে সে শেষ অবধি রাজি হয়ে যায়। পুলিশটি মোহিতের হাতে হ্যান্ডকাপ পরিয়ে গাড়ির সাথে আটকে দেয়, যাতে সে যখন বিম্বকে ভোগ করবে তখন মোহিত কোনোরকম ব্যাগড়া দিতে না পারে। এবার সেই পুলিশটি বিম্বর দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু যতই হোক বউ বলে কথা, মোহিত নিজের বিবেকের দংশনে আর ভালোবাসার টানে নিজেকে ছাড়াবার চেষ্টা করে। পুলিশটিকে বাধা দেওয়ার জন্য সে ছটফট করতে শুরু করে। এদিকে বিম্ব তো কান্না করতে থাকে, তবুও পুলিশটি তার দিকে এগিয়ে যেতে থাকে। এবার ঠিক তখনই কোথা থেকে যেন একটা টিভি সোজা এসে পড়ে পুলিশটির মাথায়, এবং সঙ্গে সঙ্গে পুলিশটি সেখানেই মারা যায়। তবে এই টিভিটি এই সময় কোথা থেকে আসলো এটা এখন জানা যাবে না। কাহিনীর শেষ পর্যায়ে সবটা জানতে পারবে। দ্বিতীয় কাহিনী এখানেই শেষ হয়। এবার শুরু হয় 3 নাম্বার কাহিনী। এখানে আমরা কয়েকজন বন্ধুর একটি গ্রুপকে দেখতে পাই। এই গ্রুপের প্রত্যেকটি ছেলে মারাত্মক রকমের শয়তান। তারা কোনো কিছু করতে ভয় পায় না, আর শয়তান হলে যা হয় আর কি। এদের কথোপকথন থেকে আমরা জানতে পারি এই 4 জনের গ্রুপের একজনের বাড়ি আজ ফাঁকা থাকবে, তাই তারা সবাই মিলে ঠিক করে তারা সেই বন্ধুর বাড়িতে গিয়ে আজ নীল ছবির দৃশ্য উপভোগ করবে। তারা প্ল্যানিং মতোই একজন মহিলা দোকানদারের কাছে গিয়ে নীল ছবির ক্যাসেট নিয়ে সেই বন্ধুর বাড়িতে চলে যায়। এবার তারা সবাই মিলে চোখে 3D চশমা পরে সেই ফিল্ম দেখতে বসে পড়ে, আর ইতিমধ্যেই ফিল্ম শুরুও হয়ে যায়। কিন্তু ফিল্মের হিরোইন একটু স্টাইল করে চুল সরিয়ে নিজের চেহারা দেখাতেই সামনে বসে থাকা বন্ধুটি চমকে ওঠে, কারণ মুভির এই মহিলাটি ছিল এই ছেলেটির মা। এই সিন দেখে ওই ছেলেটি, যার নাম মিনু, সে তো পুরো পাগল হয়ে যায়, কারণ সে ভাবতেই পারে না যে তার মা নীল ছবির নায়িকা। সে নিজের রাগ সামলাতে না পেরে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের বোতল টিভিতে ছুঁড়ে মারে এবং সেখান থেকে বাইরে পালিয়ে যায়। তাদেরই মধ্যে এক বন্ধু মিনুকে সামলাতে তার পিছনে দৌড়ায়, কিন্তু এই সবের চক্করে সর্বনাশ হলো ওই বন্ধুর, যার বাড়িতে তারা টিভি দেখতে গিয়েছিল, কারণ ওই বাড়িরই টিভি ভেঙে গেছে। এবার তার বাবা যদি এসে জানতে পারে যে তার বাড়িতে টিভি ভেঙে ফেলা হয়েছে, তাও আবার ব্লু ফিল্ম দেখার জন্য, তাহলে তাকে পিটিয়ে মেরে ফেলবে। এবার এই দ্বিতীয় কাহিনীর সাথে তৃতীয় কাহিনীও আলোচনা করা যাক, না হলে গল্পটা তোমরা মেলাতে পারবে না। এই গল্পে আমরা কয়েকজন লোককে একটি অসুস্থ বাচ্চাকে ঘিরে বসে থাকতে দেখি। তারা এসেছিল সুনামি ভগবান নামক এক ব্যক্তির কাছে। লোকটির আসল নাম হলো অপরথাম এবং তার পাশেই দাঁড়িয়ে থাকে তার চেলা রামাস্বামী।
রামাস্বামী এই অপূর্থাম কিভাবে সুনামি ভগবানের ডান হাত হয়ে উঠল সেই কাহিনী সকলকে বলতে শুরু করে। সে বলে, আজ থেকে 10 বছর আগে অপূর্থাম জীবনের কাছে হার মেনে সমুদ্রের কাছে নিজেকে শেষ করতে যায়। কিন্তু অপূর্থাম যখনই সমুদ্রের দিকে পা বাড়াচ্ছিল তখনই সমুদ্রের জল পিছিয়ে যাচ্ছিল। তবে কিছুক্ষণ পরে সমুদ্রের জল বিশাল বড় ঢেউ হয়ে তার দিকে ধেয়ে আসে, যেটা ছিল সুনামি। এই ঢেউ দেখে অপূর্থামের মরার পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়। এবার সে বাঁচার জন্য ডাঙার দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু সেই বিশাল বড় ঢেউ তাকে তার নিজের কবজায় নিয়ে ফেলে এবং বাঁচার জন্য অপূর্থাম হাতের কাছে যে জিনিসটি পায় সেটিকে শক্ত করে ধরে ফেলে। এবার সুনামি থেমে গেলে সে দেখে যে সে যে জিনিসটি ধরেছিল সেটা হলো এই মূর্তিটি। তখন থেকেই তিনি লোকেদের সামনে এই মূর্তিটিকে সুনামি ভগবান এবং নিজেকে সুনামি ভগবানের ডান হাত বলে পরিচয় দিতে শুরু করেন। আর তাই এই অন্ধবিশ্বাসের ওপরে ভরসা করে লোকেরা তাদের জীবনে বা শরীরে কোনো সমস্যা দেখা দিলে সেই প্রবলেম নিয়ে অপূর্থামের কাছে আসতো, কারণ তারা বিশ্বাস করত অপূর্থাম তাদের হয়ে সুনামি ভগবানের কাছে প্রার্থনা করলে তারা সমস্যামুক্ত হয়ে যাবে। অন্যদিকে মিনু তার মায়ের ব্লু ফিল্ম দেখে পাগলের মতো কাঁদতে শুরু করে। সে বলে, এই হাত দিয়ে আমি আমার মায়ের হাতে পায়ে মালিশ করে দিতাম। এই কথা বলতে বলতে সে কলের জলে হাত ধুতে শুরু করে। এবার মিনুর পাগলের মতো আচরণ দেখে তার বন্ধু বলে ওঠে, তুই যেমন করছিস তাতে তো মনে হচ্ছে তুই এবার তোর মাকে মেরেই ফেলবি। আর এই কথাটি শোনা মাত্রই মিনু বলে ওঠে, হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, সত্যিই এবার আমি আমার মাকে মেরে ফেলবো। এই কথা বলতে বলতেই সে এবার বাড়ির দিকে দৌড়াতে শুরু করে। বাড়ি গিয়ে মিনু দেখে তার মা রুমে নেই। জানলা দিয়ে উকি মারলে সে দেখে তার মা পাশের বিল্ডিংয়ে বসে আছে। মাকে দেখা মাত্রই সে একটা স্ক্রুড্রাইভার তুলে নিয়ে দৌড়ে যায় পাশের ফ্ল্যাটে। এবার সিঁড়ি দিয়ে ওঠার সময় স্লিপ কেটে সে নিচে পড়ে যায় এবং তার হাতে থাকা স্ক্রুড্রাইভারটি ঢুকে যায় সোজা তার পেটে। মা তো ছেলের এমন অবস্থা দেখে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। সে কোনোভাবে তার ছেলের পেট থেকে স্ক্রুড্রাইভার বের করে সেই অংশে রক্ত বন্ধ করার চেষ্টা করে আর তাড়াতাড়ি ছেলেকে অটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে যেতে থাকে। মাঝ রাস্তায় মিনুর পাশের বাড়ির মহিলা মিনুর বাবাকে ফোন করে জানায় মিনুর পেটে একটি স্ক্রুড্রাইভার ঢুকে গেছে এবং তার শরীর থেকে রক্ত বন্ধ হচ্ছে না। মিনুকে হাসপাতালে নিয়ে যাওয়া মাত্র তার বাবা সেখানে চলে আসে। আর অবাক করার বিষয় হলো মিনুর বাবা অন্য কেউ নয়, সে হলো অপূর্থাম নিজেই, যে নিজেকে সুনামি ভগবানের ডান হাত বলে মনে করত। তো অপূর্থাম তার ছেলেকে হাসপাতালে না নিয়ে গিয়ে সোজা তার ভগবানের চেম্বারে নিয়ে এসে মূর্তির সামনে শুইয়ে দেয়। অপূর্থাম দরজা বন্ধ করে জোরহাত করে সুনামি ভগবানকে ডাকতে শুরু করে যে তিনি যেন এসে তার ছেলেকে সুস্থ করে দেন। এদিকে দরজার বাইরে থেকে মিনুর মা অনুরোধ করে দরজা খুলে দেওয়ার জন্য। সে বলে মিনুকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি ওকে বের করে দাও। কিন্তু অপূর্থাম তার স্ত্রীর কোনো কথাই কান দেয় না। তাই মিনুর মা বাধ্য হয়ে সেখানকার কাউন্সিলরকে ফোন করে নিয়ে আসে। আর কাউন্সিলর জোর করে মিনুকে সেখান থেকে নিয়ে গিয়ে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তার বলে মিনুর অবস্থা খুবই ক্রিটিক্যাল, খুব তাড়াতাড়ি অপারেশন না হলে তাকে বাঁচানো যাবে না। তাই ডাক্তার মিনুর মাকে তাড়াতাড়ি করে অনেক টাকার ব্যবস্থা করতে বলে। মিনুর মা বলে, এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই, আপনি অপারেশন শুরু করুন, আমি 1-2 দিনের মধ্যেই সমস্ত টাকার ব্যবস্থা করে দেব। কিন্তু ডাক্তার বলে তা সম্ভব নয়, আগে টাকার ব্যবস্থা করুন, তবেই চিকিৎসা শুরু হবে। মিনুর মা আকুতি মিনতি করলেও ডাক্তার তার কোনো কথায় কান না দিয়ে সোজা সেখান থেকে চলে যায়। এবার তখনই হাসপাতালের মিনুর বাবা অপূর্থাম আসে এবং তার স্ত্রীকে বলে, চলো আমরা সুনামি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি, তিনি চাইলে সব কিছুই ঠিক হয়ে যাবে, তিনি সব পারেন। এই পরিস্থিতিতেও স্বামীর এমন উদ্ভট পাগলামি দেখে রেগে গিয়ে মিনুর মা তার স্বামীর গালে কষিয়ে একটা চড় মারে। সে বলে, আজ যদি তুমি ঠিকভাবে উপার্জন করতে পারতে আর এই পাগলামি না করতে তাহলে আমাদের এই দিন দেখতে হতো না। কেমন বাবা তুমি দেখতে পাচ্ছ না এখন টাকার দরকার, এখন যাও এবং যেখান থেকে হোক টাকার ব্যবস্থা করো। কিন্তু এত কিছুর পরেও অপূর্থাম ঘুরে ফিরে সেই সুনামি ভগবানের কাছে এসে কাঁদতে কাঁদতে প্রার্থনা শুরু করে। আর ঠিক সেই সময় রামাস্বামীর কাছে একটি ফোন আসে। ফোনের ওপারে থাকে মিনুর মা। সে বলে, মিনুর বাবা কি টাকার বন্দোবস্ত করতে পারলো? এখানে ডাক্তার টাকা ছাড়া চিকিৎসা শুরু করতে চাইছে না। এদিকে মিনুর অবস্থাও সঙ্গীন হয়ে আসছে। এই কথা শোনার পরে অপূর্থাম আরও জোরে জোরে কাঁদতে শুরু করে এবং মূর্তিকে আঁকড়ে ধরে বলে, এ কেমন ভগবান তুমি? ভক্তের এত কান্নাতেও তোমার মন ভরে না?
তুমি ভগবান নও, তুমি পাথর। এই কথা বলেই আবুর্থাম সেই মূর্তিটি মেঝেতে আছড়ে মারে। আর এখানেই ঘটে একটি অলৌকিক ঘটনা। সেই মূর্তি মেঝেতে পড়তেই ভেঙে যায় এবং সেখান থেকে বেরিয়ে আসে অনেক হিরে। রামাস্বামী এবং আবুর্থামের চোখ কপালে উঠে যায়। তারা বেশি সময় নষ্ট না করে সেই হিরে বিক্রি করে ডাক্তারকে টাকা দেয় এবং অবশেষে আবুর্থামের চিকিৎসা করানো হয়। মিনুর তো চিকিৎসা হলো, আর এইদিকে যে বন্ধুর টিভি ভেঙেছিল সেই বন্ধু এবং তার এক বন্ধু একটি নতুন টিভি নেওয়ার প্ল্যান করে, কিন্তু তারা টাকা কোথায় পাবে? তারা তাড়াতাড়ি টাকা জোগাড় করার জন্য একটি মস্তানের বাড়িতে আসে, যে মস্তানের নাম ছিল হিটলার। যে ছেলেটি তাদের হিটলারের কাছে নিয়ে আসে সেই ছেলেটি হিটলারকে বলে এই ছেলেগুলোর টাকার খুব প্রয়োজন, তাই এদের যদি একটি কাজের ব্যবস্থা করে দিতেন খুব উপকার হতো। হিটলার বলে সে না হয় কাজের ব্যবস্থা করে দেব, কিন্তু এই ছেলেগুলোর গ্যারান্টি কে নেবে? ছেলেটি বলে আমি নেব গ্যারান্টি। তো হিটলার তাদের একটি মার্ডারের কন্ট্রাক্ট দেয় এবং বলে এই যে বিষের শিশি, এটা নাও, অমুক দিন অমুক টাইমে অমুক জন আসবে, তার দুধের গ্লাসে এই বিষ কয়েক ফোঁটা মিশিয়ে দিও। ছেলেগুলো তো নতুন কাজ পেয়ে বেজায় খুশি। হিটলারের কথা মতো তারা কাজে লেগে পড়ে, আর ঠিক সময় মতো তারা জায়গায় এসে উপস্থিত হয়। সেই সময় একটি চাওয়ালা ছেলে লোকটির জন্য দুধ নিয়ে যায়। সেই সময় মিনুর বন্ধুরা চাওয়ালা ছেলেটিকে গল্পের জালে ফাঁসিয়ে চায়ের মধ্যে টুক করে বিষ মিশিয়ে দেয় এবং গল্প শেষে তারা ছেলেটিকে ছেড়ে দেয়। ছেলেটিও চায়ের কাপ নিয়ে লোকটির কাছে আসে। লোকটি সেই চায়ে চুমুক দিতেই যাবে, তখনই সেই বন্ধুদের মাথায় একটি বুদ্ধি আসে যে কাউকে মারার থেকে কাউকে বাঁচালে নাকি বেশি টাকা পাওয়া যায়। সেই জন্য তাদের মধ্যে একজন সেই লোকটিকে বাঁচানোর জন্য ছুটে যায় এবং বলে এই চা খাবেন না, এর মধ্যে বিষ আছে। আর এইখানেই বাধে বিপত্তি। ছেলেগুলো হিটলারের জালে ধরা পড়ে যায়। সেই ব্যক্তি আসলে হিটলারেরই লোক ছিল। ছেলেগুলোর সততা পরীক্ষা করার জন্য সেই ব্যক্তিকে হিটলার সেট করে রেখেছিল। তাই যে ছেলেটি মিনুর 3 বন্ধুর গ্যারান্টি নিয়ে এসেছিল, হিটলার তাকে উল্টো করে বেঁধে রাখে এবং ছেলেগুলোকে জুতো দিয়ে পেটাতে শুরু করে। এই 3 বন্ধুর মধ্যে সুলেমান নামের এই ছেলেটি পালাতে শুরু করে, আর এই ছোটাছুটির মধ্যে তার গায়ে ধাক্কা লেগে হিটলারের টিভি নিচে পড়ে যায়। এবার টিভিটি নিচে পড়তেই ভেঙে চৌচির হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে হিটলার তাদের আর মারে না, সে চুপ হয়ে যায় এবং তাদের অর্ডার করে যে আজকের সন্ধ্যের মধ্যে এই জায়গাতে যেন এইরকমই একটা টিভি আমি পাই। বোঝো তাহলে। এতক্ষণ একটা টিভি কেনার জন্য তাদের এত পাপড় বেলতে হলো, আর তাতেও তারা সেই টিভি কিনতে পারেনি। আর এবার এসে ছুটলো আরও একটা টিভি। তো তারা নতুন প্ল্যানিং করতে শুরু করে। তারা ভাবে যে তারা এবার চুরি করবে। তারা চুরি করার জন্য একজন প্রভাবশালী ব্যক্তির বাড়িতে ঢুকে পড়ে এবং ড্রয়ার থেকে বেশ খানিক টাকা চুরি করে আরামসে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে। এবার সোজা চলে যায় টিভির দোকানে। কিন্তু হাস্যকর বিষয় হলো টিভির দোকানদার বলি কোন যুগে আছো তোমরা? এসব তো পুরনো বাতিল নোট, এসব তো কবেই বন্ধ হয়ে গেছে। হায় ভগবান, তারা চুরি করেছে কিন্তু ব্রেন ব্যবহার করে নাই। এবার তাদের মধ্যে থাকা একটি ছেলের কিছু জিনিস মনে পড়ে। সে বলে সেই ড্রয়ারে আমি আরও অনেক টাকা দেখেছিলাম, আমি ভেবেছিলাম ওই টাকাতেই হয়ে যাবে, তাই বাকি টাকাতে আর হাত দিই নাই। তো তারা আবারও প্ল্যানিং করে এবং সিদ্ধান্ত নেয় সেই বাড়িতেই আবার তারা চুরি করতে যাবে। প্ল্যানিং মতো তারা সেই বাড়িতে ঢোকে এবং ড্রয়ার থেকে বাকি টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। কিন্তু না, আগের বারের মতো এইবার বিষয়টা এতটা সহজ ছিল না। তারা বেরোতেই যাচ্ছিল আর একটি মেয়ে তাদের সামনে চলে আসে। রীতিমতো মেয়েটিকে দেখে তারা থতমত খেয়ে যায়। তাই তারা ভয় পেয়ে একে অপরকে দোষ দিতে শুরু করে। কিন্তু আশ্চর্য বিষয় হলো তারা কথা বলছে ঠিকই, কিন্তু তাদের ঠোঁট এবং বডি পার্টস নড়ছে না। মনে হচ্ছে তারা যেন মনে মনে কথা বলছে। তাদের হাত পা পাথরের মতো শক্ত হয়ে গেছে, মানে তারা হাত পা নড়াতেই পারছে না। তো তাদের মধ্যেই একজন ইশারায় মেয়েটিকে জিজ্ঞাসা করে কে তুমি? এই কথা শোনা মাত্রই মেয়েটি তার শরীর থেকে একটি মুখোশ খুলে নেয়। আর অবাক করা বিষয় হলো এ কোনো মেয়ে নয়, এ হলো এলিয়েন। অর্থাৎ এলিয়েনটি সবসময় মেয়ের মুখোশ পরে থাকে। এবার এলিয়েনটি মেয়ের মুখোশ পরতে ছেলেগুলো স্বাভাবিক হয়ে যায়, আর এতক্ষণে তারা ঠোঁট নাড়িয়ে কথা বলতে পারছিল। মেয়েটি এবার তাদের জিজ্ঞাসা করে তোমাদের আমাকে দেখে ভয় লাগছে না? তো তাদের মধ্যেই একটি ছেলে এগিয়ে এসে বলে না তো, আমার তো ভয় লাগছে না। মেয়েটি ছেলেটির সাহস থেকে বলে আমার একজন সাথী লাগবে, তুমি কি আমার সাথী হবে? ছেলেটি বলে হ্যাঁ, কেন হব না। কিন্তু বাকি বন্ধুরা তাকে এমনটা করতে বারণ করে। তো বন্ধুদের কথা শুনে ছেলেটি আবার পিছিয়ে আসে। মেয়েটি বলে আরে ভরসা করো আমার ওপরে,
এই বলে মেয়েটি সেই ছেলেটির দুই কানে চেপে ধরে চিল্লাতে শুরু করে, আর একটু পরেই ছেলেটি ডবল হয়ে যায়। অর্থাৎ এলিয়েন মেয়েটি তার জাদুর দ্বারা সেই ছেলেটির একটি কপি বানিয়ে ফেলেছিল, আর একটি ছেলে মেয়েটির সঙ্গী হিসেবে থেকে যায় এবং অন্য ছেলেটি তার বন্ধুদের সাথে চলে যায়। মেয়েটি এই কাজের জন্য ছেলেগুলোকে অনেক টাকা দেয় এবং বলে, যখনই দরকার পড়বে তোমরা আবার এখানে আসতে পারো, ঠিক আছে? তো এবার সেই টাকা নিয়ে ছেলেগুলো দুটো বড় টিভি কিনে ফেলে। একটি টিভি আগে তাদের বন্ধুর বাড়িতে নিয়ে যায় এবং তারপরে বন্ধুর বাড়িতে থাকা সেই ভাঙা টিভিটি খুলে ছাদে আসে এবং টিভিটিকে ছুঁড়ে মারে নিচে। আর এটাই হলো সেই টিভি যেটা এশাই বার্লিনের মাথায় গিয়ে পড়েছিল। তো এবার নিশ্চয়ই বুঝতে পারলে সেদিন টিভিটা কোথা থেকে আর কিভাবে বার্লিনের মাথায় এসে পড়েছিল। অর্থাৎ ছেলেগুলোর নিজের অজান্তেই টিভি ছুঁড়ে বিম্বকে বাঁচিয়ে নিয়েছিল। আর এইখানেই এই চতুর্থ কাহিনীও শেষ হয়ে যায়। এবার তাহলে এই চারটি কাহিনীর অন্তিম ফলাফল কি হয়েছিল সেটাই বলবো। মোহিত এবং বিম্ব বুঝতে পারে তারা দুইজনেই ভুল ছিল। বিম্ব বুঝতে পারে স্বামী ব্যস্ত থাকলেও তার অসম্মানের কোনো কাজ করা উচিত নয়। অন্যদিকে মোহিতও বুঝতে পারে যে স্ত্রীকে সময় দেওয়াটা কতটা জরুরি। এবার জানা যাক মিনুর কি হয়েছিল। মিনুকে তার মা বোঝায় যে এই দুনিয়ার বেশিরভাগ মানুষই লুকিয়ে লুকিয়ে নীল ছবি দেখে এবং তা উপভোগ করে। তাতে যদি দোষ না হয় তবে সেই ছবি বানানোয় কি দোষ? কাউকে না কাউকে তো এই সিনেমা বানাতেই হবে। মা বলে, আমি একবার নাটকে দেবীর রোল প্লে করেছিলাম, কিন্তু তাই বলে তারপর থেকে কেউ আমাকে দেবী ভাবেনি। এটা একটা মানুষের দেখার নজর। কেউ আমাকে দেবী হিসেবে জানে, আবার কেউ আমাকে অ্যাডাল্ট সিনেমার হিরোইন হিসেবে জানে। মায়ের কাছে এসব শুনে মিনু তার মাকে ক্ষমা করে দেয়। অন্যদিকে আমাদের সেই এলিয়েন মেয়েটিকে দেখানো হয় যে সেই ছেলেটির ক্লোন নিয়ে দিব্যি সুখেই দিন কাটাচ্ছিল, আর অবশেষে শিল্পাকেও তার বউ ক্ষমা করে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল একটাই ছোট জীবনে প্রত্যেকের নিজের মতো বাঁচার অধিকার আছে। আর তারাও এবার সুখে শান্তিতে সবাই মিলে সংসার করতে শুরু করে। আর এখানেই এই কাহিনী শেষ হয়ে যায়। আমি আশা করছি এই মুভির কাহিনী তোমাদের মন ছুঁয়ে গেছে। পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।